দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরও একবার স্বাগত। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর প্রত্যাশিতভাবেই অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আগামী দিনে বামপন্থীদের পরিস্থিতি কোথায় কি দাঁড়াচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। দেখুন, বহু আগে থেকে আমি একটা কথা বলছিলাম, যেটা আমি এখনো স্টিক করছি। সেটা হচ্ছে যে যখন অন্য সমস্ত মূলধারার সংবাদ মাধ্যমের এটা ন্যারেশন ছিল, তৃণমূল কংগ্রেস এবারও বিপুল ভোটে ফেরত আসতে চলেছে, এটাই বাজ ইন দ্য উইন বলতে যা বোঝায় সেটা ছিল, আমি বলেছিলাম যে না, এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে তৃণমূল কংগ্রেসকে পড়তে হচ্ছে। বাস্তবে সেটা হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় আর একটা কথা আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাইনারি শেষ পর্যন্ত ভাঙবে। আমার নিজের ধারণা, সংখ্যা যাই হোক না কেন, এবারে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের বাইরে কংগ্রেস, বাম এবং আইএসএফের প্রতিনিধিতা ঢুকতে চলেছেন। অনেকে বলছেন যে এক্সিট পোল যা দেখাচ্ছে তাতে বহু এক্সিট পোল বামেদের কোনো আসন দেখাচ্ছে না। আমার এ ব্যাপারে অবজারভেশন খুব পরিষ্কার যে এক্সিট পোল যতবার প্রায় মিলেছে ততবার প্রায় মেলেনি। সুতরাং এক্সিট পোলকে কোনো বিজ্ঞানসম্মত নিরীক্ষণ এটা ভাববার কোনো কারবার নেই, কারণ নেই। এটা খুব পরিষ্কার কথা। আমার নিজের যেটুকু আমি বুঝেছি এই ভোট থেকে, এই ভোটে বামপন্থীদের সামনে একটা নতুন ওপেনিং আসছে। যারা বামপন্থী রাজনীতির ওপেনিং বলতে কেবলমাত্র বিধানসভার আসন সংখ্যা বোঝেন বা লোকসভার আসন সংখ্যা বোঝেন, তাদের ন্যারেটিভের সঙ্গে আমি কোনোদিনই একমত ছিলাম না, আজও একমত নই। বামপন্থীদের ফেরত আসা এটা মূলত নির্ভর করে লড়াইয়ের রাস্তা খুঁজে নেওয়া এবং সেই রাস্তার যথোপযুক্ত ব্যবহার করবার মধ্যে দিয়ে ফেরত আসার যে সম্ভাবনা, তার সদ্ব্যবহার। এই পশ্চিমবঙ্গের ভোটে কি হতে চলেছে, আমার নিজের ধারণা, অধিকাংশ এক্সিট পোল যদিও দেখাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, আমার নিজের এখনও ধারণা যে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত 155-160 আসনে থেকে বা তার আশেপাশের আসনে ক্ষমতা ধরে রাখতে চলেছে। এখন এটা অবভিয়াস যে যদি এটা হয় তাহলে বিজেপি নিশ্চয়ই 110-120 নিয়ে আসবে এবং বাকি যে পরিসর সেটা তৃতীয় শক্তির দখলে থাকবে। এটা সংসদীয় আসন সংখ্যার হিসেব। তৃণমূল কংগ্রেস সম্ভবত যে লসের মুখোমুখি হতে চলেছে এবং মার্জিনালি যদি জেতে, তাহলে বডি পলিটিতে যেটা আসবে সেটা তাদের যে সামগ্রিক রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে দবদবা বলতে যেটা বোঝায়, সেটার ক্ষতি ঘটবে এবং সেখানে বিরোধীদের তৎপরতার একটা সুযোগ থাকবে। আমি জানি ঠিক এই জায়গাটাতে অনেকে বলবেন যে এই বিরোধীদের তৎপরতার মূল জায়গাটা তো সেক্ষেত্রে বিজেপির হবে। এখন আপনারা যদি বিজেপির রাজনীতির ধরনটা খেয়াল করেন, আপনারা দেখবেন তারা গণ উদ্যোগ বা গণসক্রিয়তার বদলে রাজনৈতিক বিরোধীদের বিরোধিতা করবার জন্য অনেক বেশি নির্ভর করে এজেন্সির উপরে, অর্থাৎ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেয়া আর অপরচুনিটি একটা মোমেন্টে শাসক দলের একটা অংশকে অপারেশন লোটাসের মধ্যে দিয়ে ভেঙে বার করে এনে নিজেদের সরকার বানানো। এটা হচ্ছে বিজেপির মডেল। এই মডেলের শাসন ক্ষমতায় চলে আসা যায় ব্যাকডোর দিয়ে সরকারের, ঠিক কথা, কিন্তু সামগ্রিকভাবে গণরাজনীতির ক্ষেত্রে
এই যে মডেল, সেটার কিন্তু কোনো স্থায়ী ভিত্তি তৈরি হয় না। এই জায়গা থেকে বামপন্থীদের সামনে একটা বিকল্প সুযোগ আসবে। তৃণমূলের বিরুদ্ধে যে অজস্র ইনকামবেন্সির ফ্যাক্টর, চুরি, দুর্নীতি, কাটমানি, টোটাল একটা যে সামাজিক নৈরাজ্য তৃণমূল কংগ্রেস তৈরি করতে পেরেছে, তার বিরোধী কণ্ঠস্বরে লড়াইয়ের ময়দানে যদি বামপন্থীরা নিজেদেরকে তুলে আনতে পারে, তাহলে পারে বামপন্থীদের সামনে একটা অসীম সুযোগ আসছে। আপনারা মনে রাখবেন, এই বাংলার মাটিতে বামপন্থীদের উত্থান কিন্তু কোনো সংসদীয় রাজনীতির আসন সংখ্যার হিসেব নিকেশের মধ্যে দিয়ে হয়নি। বাংলার মাটিতে বামপন্থার উত্থান হয়েছে লড়াইয়ের মধ্যে দিয়ে। একটার পর একটা লড়াই, খাদ্য আন্দোলন, বাসস্ট্যাম্প ভাড়া বিরোধী আন্দোলন, ছাত্রদের ঐতিহাসিক আন্দোলন, তার মধ্যে দিয়ে 67 সালে যুক্তফ্রন্ট সরকার প্রথম ক্ষমতায় এসেছিল, প্রথম অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আজকে যারা বামপন্থার পুনরুজ্জীবনের কথা সিরিয়াসলি ভাবছেন, আমার ধারণা যদি নড়বড়ে গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে ফেরে, তাহলে গণসক্রিয়তার যে বিরোধী রাজনীতি, সেখানে বামপন্থীদের সামনে একটা নতুন ওপেনিং থাকবে। আর বামপন্থীরা যে নতুন প্রজন্মের নেতা নেত্রীদের তুলে আনতে পেরেছেন, ছেলে মেয়েদের তুলে আনতে পেরেছেন, তাদের আরও পরীক্ষিত যুদ্ধের ঘোড়া হিসেবে গড়ে তোলবার জন্য, যেটা যে কোনো বামপন্থী দলের পক্ষে একটা উল্লেখযোগ্য সম্পদ, তার একটা সুযোগ আসবে। আর উল্টোটা যদি হয়, সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলো, তাহলে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের অর্ধেক নেতা বিজেপিতে চলে গেছেন, বাকি অর্ধেক নেতা এবং কর্মীদের আপনারা খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে এই দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে বিকল্প পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা এবং মাঠে ময়দানে সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করবার, লড়াই দেওয়ার দায়িত্ব পালন করবার জন্য একমাত্র বামপন্থীরা পড়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে, 30 বছর আগে যে লড়াই দিতে পেরেছিলেন বামপন্থ সরকারের বিরুদ্ধে, সিপিআইএমের রাজত্বের বিরুদ্ধে, স্বাভাবিকভাবে বয়সের কারণে তার পক্ষে সেই লড়াই গড়ে তোলবার ক্ষমতা এবং দম কোনোটাই আর অবশিষ্ট নেই। এই বাস্তবতাটা মাথায় রেখে আমাদের পুরো অঙ্কটা সাজাতে হবে। আর তিনি তরুণ নেতৃত্বের মুখ হিসেবে যে অভিষেক ব্যানার্জিকে তুলে এনেছেন, তার গোটা রাজনীতিটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা কয়েনের যদি আমরা ধার করি, সেটা হচ্ছে প্যারাশুটে করে নেমে আসা নেতৃত্বের রাজনীতি। অভিষেক ব্যানার্জি কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিরাপত্তারক্ষী, পুলিশ, অনুগত আমলাতন্ত্রের ঘেরাটোপের বাইরে মানুষের মধ্যে রাজনীতি করতে শেখেননি। বিরোধী পক্ষের রাজনীতি করতে গেলে যে দম লাগে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই। সুতরাং সেক্ষেত্রেও বামপন্থীদের সামনে একটা কঠিন পরিস্থিতিতে নতুন করে বিকল্প রাজনীতির লড়াই গড়ে তোলবার সুযোগ আসবে। সংসদীয় রাজনীতির হিসেব নিকেশে আমি আবারও বলছি, আমি কোনো সংখ্যা নির্দিষ্টভাবে বলছি না, কিন্তু আমার ধারণা যে কংগ্রেস, আইএসএফ এবং বাম সমস্ত শক্তিরই প্রতিনিধি এবারকার বিধানসভায় যাচ্ছে, কিন্তু বামপন্থীদের সামনে মূল সুযোগটা আসছে সংসদের বাইরে গোটা রাজ্যের রাজনীতিতে যে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটার সদ্ব্যবহার করবার এবং প্রকৃত বিরোধী বিকল্প গণতান্ত্রিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।